সালাম আলাইকুম। সেন্টেন্স সিম্পলিফিকেশন বা মেইন সেন্টেন্সকে কিভাবে ভেঙে ভেঙে একদম সহজ ভাষায় বোঝাটা আমাদের জন্য খুবই দরকারি। আমরা দেখা যায় যে একটা বড় সেন্টেন্স যখন থাকে ওই বড় সেন্টেন্সটা আমরা ভাঙতে পারি না। ওই বড় সেন্টেন্স থেকে আমরা সাবজেক্ট আলাদা করতে পারি না, মেইন ভার্ব আলাদা করতে পারি না, অবজেক্ট আলাদা করতে পারি না। এবং ওই বড় সেন্টেন্সের সব ওয়ার্ড আমাদের জানার দরকার নাই, বা সব ধরনের শব্দ আমাদের শেখার দরকার নাই, বা সবগুলো শব্দ নিয়ে কাজ করারও দরকার নাই। বরঞ্চ আপনাকে জাস্ট দুই তিনটা শব্দ বা মেইন যে সাবজেক্ট ভার্বগুলা চিনলে আপনি যে একটা সেন্টেন্সের সামারি দাঁড় করাইতে পারবেন, সেই জিনিসটা আমাদের জন্য খুবই দরকার হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা ওই জায়গাটাই বুঝি না, ওই জায়গাটাই পারি না, কারণ আমরা একটা সেন্টেন্স সুন্দর করে ভেঙে ভেঙে নিয়ে আসতে পারি না সিম্পলিফিকেশনে। আজকের ক্লাস আপনার জন্য খুবই বেনিফিটেড। আজকের ক্লাসে আপনারা শিখতে পারবেন কিভাবে বড় সেন্টেন্সের সাবজেক্ট বের করতে হয়, ভার্ব বের করতে হয়, এবং ওই বড় সেন্টেন্সকে ভেঙে একটা ছোট সেন্টেন্সে দাঁড় করাইতে হয়। আচ্ছা, আপনাদেরকে আমি বলতেছি, আপনারা কিন্তু আজকের ক্লাসে শিখবেন কি সাবজেক্ট, আজকের ক্লাসে শিখবেন কি ভার্ব। এত বছর পড়াশোনা করছেন, কিন্তু তাও আপনারা দেখেন সাবজেক্ট ভার্বটা ধরতে পারতেছেন না। এবং এই সাবজেক্ট ভার্বটা ঠিকঠাক না ধরার কারণেই আপনারা বারবার আইএলটিএস রিডিং এ আটকা পড়তেছেন, অথবা রিডিং এ ঠিকঠাক প্যাসেজ অনুযায়ী সলভ করতে পারতেছেন না। তাহলে দেরি না করে আজকে ক্লাসে আমার সাথে থাকুন। আমরা আজকে সাবজেক্ট এবং ভার্বটা শিখার মাধ্যমে আমরা আমাদের বড় সেন্টেন্সটা শিখা শিখবো। এবং আপনি রিডিং এ আজকের ক্লাসের পর আপনার রিডিং এর পারফরমেন্সটা 60 to 70% এফিসিয়েন্সি বেড়ে যাবে, অথবা আপনি প্রশ্ন সলভ করতে গিয়ে আলাদা কনফিডেন্ট পাবেন। কারণ আজকের ক্লাস আপনাকে ফুল বড় একটা সেন্টেন্সকে ভেঙে ছোট সেন্টেন্সে কনভার্ট করা এবং সেন্টেন্সের নারী নক্ষত্র বোঝাতে সহায়তা করবে, যেটা আপনার আইএলটিএস রিডিং এর শতভাগ শতভাগ ইফেক্টিভ। সো এই সিরিজের পার্ট 1 নিয়ে আমি আপনাদের সাথে হাজির হলাম। আমরা এইখানে যে সেন্টেন্সগুলো লিখে রাখছি, দেখে ভয় পাবেন না। এই সেন্টেন্সগুলো আমরা একটা একটা করে খুব সুন্দর করে বুঝে বুঝে সলভ করব, এবং দেখবেন আপনি সবার থেকে আলাদাভাবে আজকের ক্লাসটা বুঝতে পারবেন। কারণ আপনি আজকের ক্লাসের মাধ্যমে সেন্টেন্স সিম্পলিফিকেশন জিনিসটা কি সেটা বুঝতে পারবেন। দেখুন, প্রথম সেন্টেন্সটা বলতেছে কি, দ্য মিউজিশিয়ানস ইনভাইটেড বাই দ্য মেয়র আর পারফর্মিং টুনাইট। এখন আমরা এই যে সেন্টেন্সটা পড়লাম, এইখানে আমি দেখুন আন্ডারলাইন দিয়ে যেগুলো রাখছি সেগুলো আমরা সাবজেক্ট কোনটা সেটা বের করব। আর যেটাতে আমি লাল কালারে বোল্ড করে রাখছি সেটা মানে হচ্ছে এইটা ভার্ভ কিনা। তো আমাদের প্রথম কাজ কি বলছিলাম মনে আছে, যে সাবজেক্ট ভার্ভ খুঁজবো। দ্য মিউজিশিয়ানস ইনভাইটেড বাই দ্য মেয়র আর পারফর্মিং টুনাইট। এইখানে সাবজেক্ট কি, দ্য মিউজিশিয়ানস নাকি দ্য মেয়র? কোনটা সাবজেক্ট? আর ইনভাইটেড আর আর পারফর্মিং, এই দুইটার মধ্যে কোনটা অবজেক্ট? আচ্ছা, এইটা বোঝানোর আগে আমি সংক্ষেপে বলে রাখি, এই একটা জিনিস বোঝা মানে আপনি অনেক কিছু বুঝে ফেলবেন সাবজেক্ট ভার্বে। আচ্ছা, আমরা কি আই রিটেন এইটা বলি, নাকি আই হ্যাভ রিটেন এইটা বলি, নাকি আমরা, খেয়াল করুন, নাকি আমরা আই রাইটিং এইটা বলি, আই রাইটিং এইটা বলি, নাকি আই এম রাইটিং এইটা বলি? দেখুন, অবশ্যই আপনি বুঝে গেছেন যে আমরা বলি আই হ্যাভ রিটেন, এটা হচ্ছে কারেক্ট। আমরা বলি আই এম রাইটিং, এটা হচ্ছে কারেক্ট। তাহলে এটা যদি কারেক্ট হয়, উপরে চলে আসুন। দ্য মিউজিশিয়ানস ইনভাইটেড, এখন শুধু ইনভাইটেড তো হয় না, এই মিউজিশিয়ানস এর সাথে হ্যাভ মানে অক্সিলারি ভার্ব থাকবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরই মেইন ভার্ব আসে। যেহেতু এইখানে ইনভাইটেডটা অক্সিলারি ভার্ব এর সাথে নাই, তার মানে ইনভাইটেডটা মেইন ভার্ব না। তাহলে মেইন ভার্ব কি, আর পারফর্মিং, এই যে দেখুন আর আছে, অক্সিলারি ভার্ব। তার মানে আমরা শিখলাম কি অক্সিলারি ভার্বের পরেই সাধারণত আমাদের মেইন ভার্ব চলে আসে, অক্সিলারি ভার্বের পরেই মেইন ভার্ব চলে আসে। তাহলে এইখানে আর পারফর্মিং এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, ইনভাইটেড না। দ্য মিউজিশিয়ানস, এখন দেখুন দ্য মিউজিশিয়ানস ইনভাইটেড, দেখুন আমরা একটু আগেই বলছিলাম সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পরেই তো মেন ভার্ব থাকে, তাই না? তো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এর সাথে মেইন ভার্ব থাকবে, এবং সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে। কিন্তু এইখানে দেখুন দ্য মিউজিশিয়ানস, এটা হলো সাবজেক্ট, দ্য মেয়র না।
কারণ কি, মিউজিশিয়ানস আজকে রাতে পারফর্ম করছে, মেয়র কিন্তু পারফর্ম করে নাই, বরং মেয়র ইনভাইট করছে মিউজিশিয়ানসকে যে আজকে রাতে পারফর্ম করছে। তাহলে আমরা বুঝলাম কি, মিউজিশিয়ানস হচ্ছে সাবজেক্ট এবং ইনভাইট, এবং আরেকটা জিনিস বুঝলাম যে সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকে। তাহলে ইনভাইটেড এটা যেহেতু মেইন ভার্ব না, আর পারফর্মিং মেইন ভার্ব, তাহলে এই অংশটা হচ্ছে সেন্টেন্সের অপ্রয়োজনীয় অংশ, এটাকে আমরা বাদ দিয়ে পড়তে পারি। এটা আমাদের ইম্পর্টেন্ট না। তার মানে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য মিউজিশিয়ানস আর পারফর্মিং টুনাইট। দেখুন সেন্টেন্সটা ভেঙে সাবজেক্ট ভার্ব চিনে ফেললাম। এখন আমি 2 নম্বর সেন্টেন্সে যাই। দেখুন 2 নম্বর সেন্টেন্সে বলতেছে, মেজারমেন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস ইন পোলার রিজিয়নস ইজ এ কমপ্লেক্স ইস্যু ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। তাহলে আমরা এই যে পুরো সেন্টেন্স পরে কিচ্ছু বুঝলাম না, আমাদের মাথায় কিচ্ছুই ঢুকলো না। এখন সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, মেজারমেন্ট নাকি গ্রিন হাউস গ্যাসেস নাকি পোলার রিজিয়নস? একটু সময় নিয়ে আপনি ভাবুন সাবজেক্ট কোনটা হবে। এর আগে আমি একটু বলে রাখি কোনটি কমপ্লেক্স ইস্যু। এই সেন্টেন্সের মেইন থিম কি, যে একটা কমপ্লেক্স ইস্যু, একটা জটিল বিষয় নিয়ে কথা বলতেছে, তাই কিনা, কমপ্লেক্স ইস্যু। আচ্ছা, এবার দেখুন, মেজারমেন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস ইন পোলার রিজিয়নস। আপনি যদি এগুলার মধ্যে সাবজেক্ট বের করতে না পারেন, তাহলে এই ধরনের সেন্টেন্স কিন্তু আইএলটিএস এর রিডিং এ থাকে, তাই কি না? তা আপনি এখন দেখুন খুব সহজে সাবজেক্ট বের করতে পারতেছেন না। আচ্ছা, তো টেনশনের কিছু নাই, আমি যেহেতু আছি, আমি আপনাদেরকে সাবজেক্ট বের করা শিখাবো। একটা কথা আপনাদের বলি, প্রিপোজিশনের পরে সাবজেক্ট বসে না। যেহেতু অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সাবজেক্ট বসবে না। আমি একটু মার্ক করে দিই, প্রিপোজিশনের পরে সাবজেক্ট বসবে না। তার মানে এই প্রিপোজিশনের পরে এগুলো সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এই যে মেজারমেন্ট। মেজারমেন্ট এটা হলো সাবজেক্ট। ওকে, এইটা হলো আমাদের সাবজেক্ট। আচ্ছা, তার মানে মেজারমেন্ট হচ্ছে, এই সেন্টেন্সের সিম্পলিফিকেশনটা কিরকম, যে মেজারমেন্ট হচ্ছে একটা কমপ্লেক্স ইস্যু। আর এই যে মেজারমেন্ট হচ্ছে একটি কমপ্লেক্স ইস্যু, একটি জটিল বিষয় মেজারমেন্ট। এখন আপনি দেখুন, এই যে প্রিপোজিশন যুক্ত করে দিছে, এইটার এখন মিনিংটা কি দাঁড়াচ্ছে, বা এটা দিয়ে কি বোঝাচ্ছে, দেখুন আমি বলতেছি। এই যে অফ, এটা একটা মজা আছে। অফকে ইংরেজিতে বলা হয় র বা এর এর মতো উচ্চারণ করে। ক্লিয়ার? তো এই অফটা মেজারমেন্ট, মেজারমেন্ট মানে পরিমাপ করা, কি পরিমাপ করা, গ্রিন হাউস গ্যাস পরিমাপ করা। এই যে এর পরেরটাকে টান দিয়ে আনবেন, যে গ্রিন হাউস গ্যাস। ক্লিয়ার, গ্রিন হাউস গ্যাস পরিমাপ করা। আবার দেখুন, পোলার রিজিয়ন্স কোথায়, পোলার রিজিয়ন্স, তার মানে উল্টো করে অর্থ দাঁড় করাবেন, যে গ্রিন হাউস গ্যাস পরিমাপ করার কথা বলতেছে একটা জায়গায়, জায়গাটা হচ্ছে পোলার রিজিয়ন্স, মেরু এলাকায়। ইন হচ্ছে আমরা জানি, ওই যে আমরা বলি না আই এম লিভিং ইন সিলেট। ক্লিয়ার? তো এই যে ইন হচ্ছে বোঝায় কোথায়, কোথায় দিয়ে সাধারণত বোঝানো হয় বাংলাতে যদি দাঁড় করাই। তাহলে মেজারমেন্ট হচ্ছে একটা কমপ্লেক্স ইস্যু, আর এগুলো হচ্ছে তার অর্থটা প্রকাশ করার জন্য। তার মানে এগুলো হচ্ছে সেন্টেন্সের এক্সট্রা পার্ট। মেইন সামারিটা হচ্ছে, মেজারমেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে ভার্ব, আর এই যে অবজেক্ট হচ্ছে এ কমপ্লেক্স ইস্যু, অবজেক্ট। তার মানে আমরা বুঝলাম এইটা পুরোটা সেন্টেন্স পরে মেজারমেন্ট হচ্ছে একটা জটিল বিষয়, শেষ। আর এগুলো হচ্ছে এক্সট্রা। ওকে, তাহলে সাবজেক্ট ভার্ব চিনলাম, এবং একটা জিনিস আপনাদের শিখালাম যে প্রিপোজিশনের পরে সাবজেক্ট বসে না, প্রিপোজিশনের অবজেক্ট হয়, অবজেক্ট। ওকে, এবার আসুন আমরা 3 নাম্বারটা দেখি। তিনে বলছে কি, সুমন এমপ্লয়েড ইন, সুমন এমপ্লয়েড, Suman employed in either the editing or the publishing of the magazine was promoted last month. আপনি যত নিচের দিকে যাবেন, আমার সাথে থাকুন, যত নিচের দিকে যাবেন আপনি আইএলটিএস এর, কেমব্রিজের অ্যাকচুয়াল লাইনগুলা পাওয়া শুরু করবেন, এবং আপনার আইডিয়া আরো বেশি ডেভেলপ হয়ে যাবে। সো ধৈর্য ধরে থাকুন, একদম শেষ পর্যন্ত আমরা যাব, এবং আইএলটিএস এর যে কোয়েশ্চন গুলা থাকে, আইএলটিএস এর যে প্যাসেজ গুলা থাকে, এগুলা আরো নিচের দিকে চমক আকারে থাকবে। সো ধৈর্য ধরে থাকুন। Someone employed in either the editing or the publishing of the magazine was promoted last month. এখন এইখানে সুমনের নিচে টান দিছি, দ্য এডিটিং এর নিচে টান টান দিছি, দ্য পাবলিশিং দ্য ম্যাগাজিন, এইখানের মধ্যে কোনটা সাবজেক্ট, এইটা। এখন আমি আপনাদেরকে ইতোমধ্যে বলছি, এমপ্লয়েড আর ওয়াজ প্রমোটেড এটার মধ্যে মেইন ভার্ব কোনটা, একটু খেয়াল করুন। মেইন ভার্ব আমরা জানি, এমপ্লয়েড তো অক্সিলারি ভার্ব ছাড়া একা একা বসতে পারবে না। ওয়াজ প্রমোটেড, এইখানে অক্সিলারি ভার্ব কি, তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার।
বি, বিন, বিং, এগুলা। আবার হ্যাভ ভার্ব, বি ভার্ব গুলা হয় অক্সিলারি হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অক্সিলারি ভার্ব। আবার মডেল ভার্বও অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড। সো এখানে ওয়াজ আছে, তার মানে এটা একটা অক্সিলারি ভার্ব, এবং অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব। তার মানে এইটা হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব। এমপ্লয়েড কিন্তু না। আর এই যে এমপ্লয়েড থেকে যা শুরু হয়ে গেছে, এগুলা এখন আমরা বাদ দিয়ে দিব, এগুলো আমাদের ইম্পর্টেন্ট না। সো আমরা বাদ দেওয়াটাকে আমরা বলবো কালো করে দেন, শেষ। তার মানে আপনি বুঝে গেলেন এমপ্লয়েড থেকে যা আছে এগুলো আমাদের বিষয় না। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? আমরা এখানে বুঝলাম যে সুমন এখানে হচ্ছে সাবজেক্ট, ওয়াজ প্রমোটেড হচ্ছে মেইন ভার্ব, এডিটিং কো সাবজেক্ট না, পাবলিশিং কো সাবজেক্ট না, ম্যাগাজিন। কারণ দেখুন, অফ প্রিপজিশনের পরে সাবজেক্ট বসে না, এটা বাদ শুরুতেই। আচ্ছা, এটা তো মেইন ভার্বের আগে সুমনকে প্রমোট করা হয়েছে লাস্ট মান্থ। এমপ্লয়েড এখন কোথায়? এমপ্লয়েড এই জায়গাটা ওই এমপ্লয়েডটাকে নির্দেশ করতেছে, ওই যে দা এডিটিং, দা পাবলিশিং, এটা এমপ্লয়েডকে বোঝাচ্ছে ওই যে আগের গুলার মতো। সো এইটার সাথে যা যুক্ত থাকবে সব আমরা বাদ দিয়ে দিবি, এখানে সাবজেক্ট নাই। ক্লিয়ার? আচ্ছা, 4 নম্বরে আসুন। মাই আঙ্কলস কলিগস আর ফ্রেন্ডলি। এইবার এখানে সাবজেক্ট কি, আঙ্কলস নাকি কলিগস? কোনটা সাবজেক্ট? আপনারা কমেন্ট বক্সে লিখতে পারবেন। আমি আপনাদেরকে একটা টেকনিক বলি, সেটা হচ্ছে কোনো অ্যাপোস্ট্রোফি এস যুক্ত শব্দ সাবজেক্ট হয় না। যেমন আঙ্কেলের অ্যাপোস্ট্রোফি এস আছে, সো এটা সাবজেক্ট হবে না। কলিগস, এই কলিগসটাই হচ্ছে এখানে সাবজেক্ট। কলিগস আর ফ্রেন্ডলি। ক্লিয়ার? এটা একটা সিম্পল সেন্টেন্স ছিল, এবং এই সিম্পল সেন্টেন্সের সাবজেক্টটা চিনা, আমরা সাবজেক্ট যে চিনি না এটা চিনলাম। আবার দেখুন, উইন্ডো ক্লিনিং বাই ওয়ার্কার্স ইজ সাসপেন্ডেড। এখানে উইন্ডো কি সাবজেক্ট নাকি ওয়ার্কার সাবজেক্ট? বাই প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা জানি সাবজেক্ট হয় না। ক্লিয়ার? অবজেক্ট হয়, প্রিপোজিশন অবজেক্ট। সো বাই ওয়ার্কার্স এটা বাদ। ইজ হচ্ছে মেইন ভার্ব, উইন্ডো হচ্ছে সাবজেক্ট। তার মানে এখানে সিম্পলিফিকেশন করলে সেন্টেন্সটা কি হয়? সিম্পলিফিকেশন মানে সেন্টেন্সটাকে আমরা যদি ছোট করে আনি, সেটা হচ্ছে উইন্ডো ইজ সাসপেন্ডেড। ক্লিয়ার? উইন্ডো ইজ সাসপেন্ডেড। এটা একটা প্যাসিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই সিরিজের পরবর্তী অংশে। বিকজ আইএলটিএস এর প্যাসিভ ভয়েস ছাড়া আপনি রিডিং বলেন, রাইটিং বলেন, ইভেন লিসেনিং এও বলেন, আপনি প্যাসিভ ভয়েস না জানলে ধরা খাবেন। প্যাসিভ ভয়েস কিন্তু অতপ্রোতভাবে জড়িত। ওকে, আবার দেখুন 6, দ্য ম্যান হু কল্ড ইয়েস্টারডে ইজ আওয়ার নেইবার। ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব। দ্য ম্যান হু কল্ড ইয়েস্টারডে, হুটা কি এখানে? হু হচ্ছে রিলেটিভ প্রনাউন। মনে রাখবেন, রিলেটিভ প্রনাউন হু, হুইচ, দ্যাট, এগুলো আপাতত মনে রাখুন। আপনাদের আইএলসে এইগুলোই বেশিরভাগ থাকে। হু, হুইচ, দ্যাট। হোয়েন, হোয়ার মাঝে মাঝে থাকে, খুব একটা বেশি না। সো এই যে হু, যে রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউনের পর সাবজেক্ট বসে না, রিলেটিভ প্রনাউনের পরে সাবজেক্ট বসে না। সো এইগুলোর পরে সাবজেক্ট নেই। দ্য ম্যান এটাই সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব। তাহলে 7 নাম্বারটা আপনারা পারবেন এখন, তাই না? দা ইঞ্জিনিয়ার, এটা হলো সাবজেক্ট। চিফ ডিজাইনারও সাবজেক্ট না, কোম্পানি সাবজেক্ট না, কারণ অ্যাপয়েন্টেড তো মেইন ভার্ব না। আর মেইন ভার্বের পরে তার সাবজেক্ট হবে না। ক্লিয়ার? সো মেইন ভার্বের আগে হয় সাবজেক্ট। সো ওয়াজ ওয়ার্কিং, এটা হলো মেইন ভার্ব, কারণ অক্সিলারি ভার্বের সাথে যুক্ত আছে ওয়ার্কিংটা, এটা শুধু একা। সো এইটা অ্যাপয়েন্টেড, এটা কিন্তু মেইন ভার্ব না। তাহলে আপনি বলতে পারেন এই যে অ্যাপয়েন্টেড, এইটা কি হিসেবে কাজ করতেছে এই সেন্টেন্সে? এইটা সেন্টেন্সে আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপাতত মাথায় রাখুন, এইটা সেন্টেন্সে এডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এডজেক্টিভ, ভার্বের এডজেক্টিভ ফর্ম হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর একটা হলো পাস্ট পার্টিসিপল, যেটা ভার্বের বি 3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বোঝায়। যেমন অ্যাপয়েন্টেড হচ্ছে V3 ফর্ম, এমপ্লয়েড V3 ফর্ম। ওকে, জাস্ট এটা মাথায় রাখুন। আই লাইক দ্য থিওরি। আচ্ছা, তাহলে 7 নাম্বার সেন্টেন্স সিম্পলিফাই ফর্ম কি হবে? এটাই হচ্ছে সিম্পলিফাই ফর্ম। আপনারা এই অংশটা কেটে দিন। দ্য ইঞ্জিনিয়ার ওয়াজ ওয়ার্কিং ইন জার্মানি। ইঞ্জিনিয়ার হচ্ছে জার্মানিতে কাজ করতেছিল। তাহলে এই মাঝখানে কথাটা দিয়ে কি বোঝায়? ওই সেন্টেন্সটাকে জোরালো করতেছে, এমফাসিস করতেছে যে ওই ইঞ্জিনিয়ারকে নিযুক্ত করতেছিলেন চিফ ডিজাইনার বাই দ্য কোম্পানি। কোম্পানির, ওই কোম্পানির প্রধান ডিজাইনার যে, উনি এই ইঞ্জিনিয়ারকে নিযুক্ত করেছেন, যিনি, ওই ইঞ্জিনিয়ার যিনি জার্মানিতে কাজ করতেছিলেন। এইটা হলো সেন্টেন্সের অর্থ। তার মানে আমাদের মেইন সেন্টেন্সের মেইন অংশটা হচ্ছে দ্য ইঞ্জিনিয়ার ওয়াজ ওয়ার্কিং ইন জার্মানি। আবার দেখুন 8 নাম্বার, আই লাইক দ্য থিওরি অফ মেজারমেন্ট অফ হিউম্যান ইন্টেলিজেন্স।
এই অংশটা যদি আমরা একটু পড়ি, আই হচ্ছে সাবজেক্ট, ভালো কথা। লাইক হচ্ছে ভার্ব, আই লাইক আমি পছন্দ করি, কি পছন্দ করি, দ্য থিওরি, শেষ। এটা অংশ। এখন আমরা এই সেন্টেন্সটাকে একটু ভেঙ্গে ভেঙ্গে সিম্পলিফাই ফর্মে নিয়ে সুন্দর করে বুঝি যে এইখানের অর্থটা কি, কিভাবে প্রিপোজিশন দিয়ে কাজ করতেছে। এইখানে মেন সেন্টেন্সটা কিন্তু এইটাই, আই লাইক দ্য থিওরি। বাকি অংশটা হচ্ছে সেন্টেন্সের এক্সট্রা পার্ট, যেটা দিয়ে সেন্টেন্সটার থিওরিটা কি সেটা আমরা বুঝবো, এবং এইটাই হচ্ছে কেমব্রিজ থেকে নেওয়া একটা লাইন। সো আই লাইক আমি পছন্দ করি দ্য থিওরি। এই তথ্যটা কিসের তথ্য? মেজারমেন্টের তথ্য, পরিমাপ করা তথ্য। কি মেজারমেন্ট? হিউম্যান ইন্টেলিজেন্স। এই যে আগের অংশটার সাথে মিলতেছে, হিউম্যান ইন্টেলিজেন্স, মানব বুদ্ধিমত্তার, মানুষের বুদ্ধিমত্তার মেজারমেন্টের তথ্যটা আমি পছন্দ করি, শেষ। আবার দেখুন, এ জাপানিজ সায়েন্টিস্ট, এটা হলো সাবজেক্ট, লিগালি চার্জড। চার্জড কিন্তু ভার্ব না, ইতিমধ্যে বুঝে গেছে। হ্যাজ পাবলিশড, এই যে হ্যাজ, অক্সিলারি ভার্ব আর অক্সিলারি ভার্বের সাথে মেইন ভার্ব যুক্ত, হ্যাজ পাবলিশড এ নিউ স্টাডি। তার মানে মাঝখানের অংশটা, লিগেলি চার্জড ফর ডেটা ফলসিফিকেশন, এই মাঝখানের যে অংশটা আছে, এই অংশটাকে আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি, তাই না? এই যে দেখুন, বাদ দিয়ে দিচ্ছি, শেষ। তার মানে এ জাপানিজ সায়েন্টিস্ট হ্যাজ পাবলিশড এ নিউ স্টাডি, জাপানের বিজ্ঞানী তারা হচ্ছে পাবলিশ করেছে একটি নতুন স্টাডি, শেষ। এইটাই। আর এই মাঝখানে কথাটা, এই জাপানিজ সায়েন্টিস্টের যে নতুন স্টাডি যে পাবলিশ করছে এটা সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। এটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের মধ্যে পড়তেছে না। এবার দেখুন 10 নাম্বার, এটা একদম কমন একটা বলা যায় অংশ আপনাদের আইএলটিএস এর ক্ষেত্রে, খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? এবং এই সেন্টেন্সটা খুব বেশি আইএলটিএস এর বইয়ে থাকে, বোটানি। ওকে, হ্যাজ এনহ্যান্সড, বোটানি হ্যাজ এনহ্যান্সড, এটার একটা অংশ। পাবলিক হেলথ স্টাডিজ, বোটানি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ এনহ্যান্সড বৃদ্ধি করতেছে, পাবলিক হেলথ স্ট্র্যাটেজিস জনস্বাস্থ্য কৌশল, জনগণের স্বাস্থ্যের কৌশলটা বৃদ্ধি করছে বোটানি। এবার এই যে মাঝখানের অংশ, দুইটা কমার মাঝখানে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে দুইটা কমা দিয়ে যে অংশটা থাকে, আমি আবারও বলতেছি, নোট ডাউন করবেন। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে দুইটা কমা দিয়ে যে অংশটা থাকে, সেই অংশটা সাবজেক্টকে বোঝায়, সাবজেক্টকে বোঝায়। ওই যে দ্য স্টাডি অফ ডিজিজ প্যাটার্নস এন্ড কজেস, এটা হচ্ছে বোটানি, সাবজেক্টকে বোঝাচ্ছে, সাবজেক্ট ভার্ব। তার মানে এই অংশটা সাবজেক্টের পার্ট, এটা আপনাকে ওই সাবজেক্ট সম্পর্কে একটা আইডিয়া দিবে। সো আপনি এটা যদি না বুঝেন বাদ দিবেন, আপনি জাস্ট এইটা বুঝবেন যে বোটানি এনহ্যান্সড, বোটানি বৃদ্ধি করতেছে পাবলিক হেলথ স্ট্র্যাটেজিস। দেখুন আমি আপনাদের বলছিলাম, আপনি যদি অক্সফোর্ড ডিকশনারিও মুখস্থ করে ফেলেন, অক্সফোর্ড ডিকশনারিও মুখস্থ করার পর আপনি মানে সেন্টেন্সে ওয়ার্ড কমন পাবেন না। আপনাকে বুঝতে হবে সেন্টেন্সের সাবজেক্ট কি, ভার্ব কি। যেমন 8 নাম্বার, আপনাকে এই সেন্টেন্সের মধ্যে সব অর্থগুলোই কিন্তু আপনি মোটামুটি জানেন, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে সেন্টেন্সের মূল থিমটা কি সেটা বোঝা, মূল সিম্পলিফিকেশনটা বোঝা, সেটা হচ্ছে আই লাইক দ্য থিওরি। আবার দেখুন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে আসি, এই যে দেখুন, মাই আঙ্কলস কলিগস আর ফ্রেন্ডলি। তো এইখানেও আপনি কিন্তু সবগুলা শব্দের অর্থ জানেন, কিন্তু আপনি সাবজেক্ট ধরতে পারতেছেন না। তার মানে সাবজেক্ট এইখানেও শিখলেন। 5 নাম্বার দেখুন, উইন্ডো ক্লিনিং বাই ওয়ার্কার্স ইজ সাসপেন্ডেড, এইখানেও আপনি মোটামুটি সব অর্থই জানেন, কিন্তু আপনি সাবজেক্ট ভার্ব ধরতেছেন না। তার মানে সাবজেক্ট ভার্ব বোঝাটাই ইম্পর্টেন্ট, এবং আজকের ক্লাসে আমি সেই মেসেজটাই কনভে করতে চাচ্ছি যে আপনি সাবজেক্ট ভার্ব যত তাড়াতাড়ি বুঝবেন, আশা করি আপনি আইএলটিএস এ তত ভালো করতে পারবেন। বিকজ রিডিং, রাইটিং, লিসেনিং যাই বলেন না কেন, সবগুলোতে সাবজেক্ট ভার্বটা ইম্পর্টেন্ট, সিম্পলিফিকেশনটা ইম্পর্টেন্ট, এইটা আপনাকে বেটার আউটকাম দিবে। সো এই সেন্টেন্সগুলোর উপর বেস করে আপনি আরো সেন্টেন্সগুলো নিয়ে প্র্যাকটিস করুন বাসায় বেশি বেশি, এবং আপনি সাবজেক্ট ভার্বগুলো যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, সাবজেক্ট ভার্ব আমার এই ফর্মুলা অনুযায়ী যত বেশি কাজ করতে পারবেন আপনি, তত তাড়াতাড়ি আইএলটিএস এ ভালো স্কোর নিয়ে আসতে পারবেন, এবং মেইন কথা আপনি রিডিং এ ভালো হতে পারবেন। আপনাদের এই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং নেক্সট কোন ভিডিও চাচ্ছেন সেটাও বলবেন। ইনশাল্লাহ আপনাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের যে কোনো ধরনের মতামত সেটা কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদেরকে জানাবেন। আপনাদের বেটারমেন্টের জন্য আমরা অবশ্যই কাজ করব। আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন আমরা তত বেশি অনুপ্রাণিত হব, আপনাদের জন্য আরো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হব। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আল্লাহ হাফিজ।